আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবেরিনা। শুরুতেই শিরোনাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি হারানোর ঘটনায় সিআইডি তদন্ত শুরু। তথ্য উপাত্ত সংগ্রহ, জিজ্ঞাসাবাদের জন্য 6 জন আটক। কাল শুরু হচ্ছে 12 থেকে 17 বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের ফাইজারের টিকাদান কর্মসূচি। প্রথম দেয়া হবে রাজধানীর 8টি কেন্দ্রে। রাজনৈতিক উদ্দেশ্যে সরকার সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটিয়েছে বললেন ফখরুল। ভুল থেকে শিক্ষা নেয়নি বিএনপি, মন্তব্য কাদেরের। ইংরেজির পাশাপাশি সম্পূর্ণ বাংলায় প্রণীত হচ্ছে নতুন আয়কর আইন। ডিসেম্বরের মধ্যে আইনের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থাপন। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই স্বাস্থ্য মন্ত্রণালয় নথি গায়েব প্রসঙ্গ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় 17 নথি হারানোর পর সচিবালয় তদন্ত করতে এসে মন্ত্রণালয় 6 সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছেন সিআইডির ক্রাইম সিন ইউনিট। এর আগে তদন্তের সময় অন্তত 13 জনের আঙুলের ছাপ ও প্রয়োজনীয় তথ্যাদি নেয় সিআইডি। তদন্তের জন্য সিআইডিকে সব ধরনের সহযোগিতা করা হবে এবং মন্ত্রণালয় থেকে 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান স্বাস্থ্য শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আলী নূর। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ 17টি নথি হারানোর 3 দিনের মাথায় মন্ত্রণালয়ে তদন্তে আসে সিআইডির ক্রাইম সিন ইউনিট। মন্ত্রণালয়ের 2টি কক্ষে সকল তথ্য উপাত্ত সংগ্রহ, যাচাই বাছাই এবং মন্ত্রণালয়ের অন্তত 13 জনের আঙুলের ছাপ নেন তারা। তদন্তের অংশ হিসেবে মন্ত্রণালয়ের 6 সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান সিআইডির সদস্যরা। বুধবারে উনি ফাইল বন্ধ করে গেছে। হ্যাঁ বন্ধ করে রেখেছে। সকালে এসে বৃহস্পতিবার বন্ধই পেয়েছে। হ্যাঁ বন্ধই পেয়েছে। কিসের ফাইল এগুলো? এগুলি ক্রয় সংক্রান্ত ফাইলগুলো। এ বিষয়ে কথা বলেন সিআইডির পুলিশ সুপার। আপনারা জানেন এখানে কোনো মামলা হয়নি, একটা ঘটনা ঘটেছে, জিডিও হয়েছে। আমাদেরকে বলা হয়েছে আমরা যেহেতু সিআইডি একটা ছায়া তদন্ত করি, আমাদের ক্রাইম সিনও আছে, তো আমরা ছায়া তদন্তের অংশ হিসাবে একটু জিজ্ঞাসাবাদ করতে আসছি। জিজ্ঞাসাবাদ করব, তদন্ত যেটা আর কি তদন্তের একটা অংশ করব। পরবর্তীতে হয়তো আমরা আপনাদের আরো 12 ডিটেলস বলতে পারবো। নথি হারানো এবং তদন্তের সার্বিক দিক তুলে ধরেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব। গত বৃহস্পতিবার জানতে পারি দুপুরের দিকে জানতে পারি যে আমাদের উন্নয়ন শাখার অফিস রুম থেকে একটা লকার থেকে একটা লকারের একটা ড্রয়ার থেকে কিছু ফাইল মিসিং হয়েছে। তো এটা জানার পরে আমরা সাথে সাথে আমাদের অফিসারদেরকে সেখানে পাঠাই খবরটা নেওয়ার জন্য। পরে আমরা নিশ্চিত হলাম যে হ্যাঁ মিসিং হয়েছে। আমি ওই সিআইডিকে অনুরোধ করি যে বিষয়টা টেক আপ করার জন্য। মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। অলরেডি একটা তদন্ত কমিটিও গঠন করে দিয়েছি অতিরিক্ত সচিবের নেতৃত্বে। সেই কমিটিও তারা কাজ শুরু করেছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই এ বিষয়ে একটা তথ্য আমরা জানতে পারবো যে কারা কিভাবে এই কাজটা করেছে, কেন করেছে। গত বৃহস্পতিবার নথি হারানোর বিষয়টি জানানোর পর থানায় সাধারণ ডায়েরি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। স্কুল শিক্ষার্থীদের টিকাদান ও করোনা প্রসঙ্গ। আগামীকাল থেকে রাজধানীতে শুরু হচ্ছে 12 থেকে 17 বছর বয়সী স্কুলের শিক্ষার্থীদের করোনা টিকাদান কর্মসূচি। প্রথম দিন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালিক। বাকি 7টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হবে মঙ্গলবার থেকে। এরই মধ্যে কেন্দ্রগুলোতে তৈরি করা হয়েছে বুথ, সাজানো হয়েছে সচেতনতামূলক ব্যানার আর ফেস্টুন দিয়ে। রাকিব হাসানের রিপোর্ট। পরীক্ষামূলক কার্যক্রমের পর এবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে স্কুলের শিক্ষার্থীদের করোনার টিকাদান কর্মসূচি। সোমবার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী। এরই মধ্যে কেন্দ্রটিতে তৈরি করা হয়েছে 25টি বুথ। প্রস্তুতি সবটুকুই আছে, এখন কাজ যেগুলা ফিনিশিং কাজ বাকি সেগুলা কার্যক্রম পরিষ্কার পরিচ্ছন্নতা চলতেছে। 25টা বুথ হবে, দৈনিক বলছে 5000 দিবে।
শিক্ষার্থীরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলে সেই অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থাও নেওয়া হয়েছে কেন্দ্রটিতে। প্রাথমিক অবস্থায় 12টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় সুযোগ সুবিধা না থাকায় 1 নভেম্বর থেকে 1টি এবং 2 নভেম্বর থেকে আরও 7টি কেন্দ্রে শুরু হবে টিকাদান কর্মসূচি। 7টি কেন্দ্রের মধ্যে রয়েছে হাটকো ইন্টারন্যাশনাল স্কুল বসুন্ধরা, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মালিবাগ, চিটাগাং গ্রামার স্কুল গুলশান, ঢাকা কমার্স কলেজ মিরপুর, কাকুলি হাই স্কুল অ্যান্ড কলেজ ধানমন্ডি, সাউথ ব্রিজ স্কুল উত্তরা এবং স্কলাস্টিকা স্কুল মিরপুর। মহানগরীর 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-19 ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে প্রাথমিকভাবে ঢাকা মহানগরীতে 12টি কেন্দ্র নির্বাচন করা হয়েছিল, তার মধ্যে ঢাকা কমার্স কলেজ একটি। আমাদের এখানে বুথ সংখ্যা 25টি এবং প্রতি বুথে প্রতিদিন 200 করে ধরে 5000 প্রায় শিক্ষার্থীকে টিকা দেওয়ার চিন্তাভাবনা আমাদের জানানো হয়েছে কর্তৃপক্ষের থেকে। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে, কিন্তু অন্যান্য কেন্দ্রগুলোতে দেয়া শুরু হবে 2 তারিখ থেকে। এর মধ্যে প্রায় 3 লক্ষ শিক্ষার্থী টিকার জন্য নিবন্ধন করেছেন। প্রতিদিন প্রতিটি বুথ থেকে দেয়া হবে 200 থেকে 250টি টিকা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। জন্ম নিবন্ধন ব্যবহার করে টিকা কর্মসূচির আওতায় আসবে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীরা। আর টিকা নেওয়ার জন্য তাদের টিকা কার্ড এবং জন্ম নিবন্ধন নিয়ে টিকা কেন্দ্রে আসতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য ডাক্তার শামসুল হক। তিনি জানান, প্রথমে রাজধানীর 12টি কেন্দ্রে টিকা দেওয়ার কথা জানানো হলেও পর্যাপ্ত সুবিধা না থাকায় 4টি বাতিল করা হয়েছে। ফলে 8টি কেন্দ্রে শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে। 2500 শিশুকে টিকা দিব কমপক্ষে, এবং আমাদের এটা প্রাথমিক এবং পর্যায়ক্রমে এটা আরো বাড়বে। আমাদের কোনো স্বল্পতা নাই, টিকা আমরা সবাইকেই দিতে পারবো, এটা হয়তোবা পর্যায়ক্রমে আমাদের দিতে হবে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন 27,868 জন। 24 ঘন্টায় 211 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 15,69,539 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 276 জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন 15,33,423 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার 1.22%। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার 15.16%। সুস্থতার হার 97.70%। করোনায় মৃত্যুর হার 1.78%। এবার রাজনৈতিক প্রসঙ্গ। রাজনৈতিক উদ্দেশ্যে সরকার সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এজেন্টদের দিয়ে এসব ঘটনা ঘটিয়েছে সরকার। সকালে এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলনের কোনো বিকল্প নেই বলেও জানান বিএনপি নেতারা। এস এম খুরশেদ আলমের রিপোর্ট। রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গোলটেবিল বৈঠকের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম। বৈঠকে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার বিষয়ে কথা বলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। যদি হিন্দুরা, খ্রিস্টান, বৌদ্ধরা মুসলমানদের উপর কোথাও হামলা করত, তার পাল্টা মুসলমানরা হামলা করত, আমরা সাম্প্রদায়িক দাঙ্গা বলতাম। তা তো হয়নি। এমনকি মুসলমানরাও যেটা করেছে, ধরেন বড় ঘটনা হাজীগঞ্জে, সেটা তো প্রমাণ হয়েছে বেশিরভাগ সেই জায়গাতে ছাত্রলীগের ছেলেরা ছিল। সরকারের পতন ঘটাতে হলে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া কোনো পথ নেই বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। আমি আশা করি দেশের সব দলের মানুষ তাদের নিজ নিজ জায়গা থেকে আন্দোলন শুরু করবে, তাহলেই জনগণ রাস্তায় আসবে। এই রাজপথ কিন্তু ঠিক করে দেবে এই সরকার কোথায় যাবে। সরকার তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য একটা ঘটনার তৈরি করতেছে। সেই ঘটনার মধ্যে আমরা ঘুরপাক খাই কিছুদিন, আবার সেই ঘটনাকে চাপা দেওয়ার জন্য আরেকটা ঘটনার অবতারণা করা হয়। তার যেটা সঠিক বক্তব্য তাকে সঠিকভাবে ধাক্কা দেওয়া, এই ধাক্কা দেওয়ার কাজটি আজকের এই অনুষ্ঠান থেকে আমরা শুরু করব। বৈঠকে বিএনপি মহাসচিব বলেন, সরকার ক্ষমতায় টিকিয়ে থাকতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে। এই ঘটনা ঘটিয়েছে সরকার, উদ্দেশ্য হচ্ছে যেখানে বিএনপিকে আবার জড়িয়ে দিয়ে
জনগণের যে আন্দোলন শুরু হয়েছে তার অধিকার আদায়ের জন্যে, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, তার নিরাপত্তার জন্যে, সেই আন্দোলন থেকে দৃষ্টি সরিয়ে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্যে ঐক্যবদ্ধ আন্দোলনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশে এই মুহূর্তে আমরা পরিবর্তন চাই, কিন্তু সেই পরিবর্তন ঘটাতে হলে আমাদেরকে সবার আগে যাদের এগিয়ে আসা প্রয়োজন সেটা হচ্ছে আপনার তরুণ এবং যুবকদেরকে এগিয়ে আসতে হবে। SM খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিরোধী রাজনৈতিক দল হিসেবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপির রাজনীতিতে নেই, তাই কোনো রাজনৈতিক ইতিবাচক কর্মসূচিও নেই তাদের। তিনি আজ সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। ভুল থেকে শিক্ষা নিতে না পারাই বিএনপির বড় ব্যর্থতা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভুল থেকে শিক্ষা নেওয়ার সৎ সাহস রয়েছে বলেই আওয়ামী লীগের জনপ্রিয়তার পাল্লা এখন অনেক ভারী। একদিকে নির্বাচন ও আন্দোলনে ব্যর্থতা, অপরদিকে কর্মী সমর্থকদের হতাশা, সব মিলিয়ে বিএনপির রাজনীতির শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে। তারা অতি রাজনীতি করতে গিয়ে গভীর খাদে পড়েছে। এবার অন্যান্য প্রসঙ্গ। জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন COP26 ও অন্য কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে 2 সপ্তাহ সফরে স্কটল্যান্ড ও ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ইউনেস্কো বাংলাদেশ সৃজনশীল অর্থনীতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার এবং ইউনেস্কোর 75তম বার্ষিকীর অনুষ্ঠানেও যোগ দেবেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি VVIP ফ্লাইট সকাল 9:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর 2:45 গ্লাসগোর প্রেস উইক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সোমবার প্রধানমন্ত্রী কমনওয়েলথ প্যাভিলিয়নে একটি সাইড ইভেন্টে যোগ দেবেন। এরপর কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিশিয়া স্কটল্যান্ড কিউসির সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর প্রধানমন্ত্রী COP26 এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং ভাষণ দেবেন। 30 নভেম্বরের মধ্যে গ্রাহকরা সেট টপ বক্স না বসালে টেলিভিশন দেখতে ব্যত্যয় ঘটবে বলেও জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে অ্যাটকো ও কোয়াবে নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। 1 ডিসেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রামে কেবল অপারেটিং সিস্টেম ডিজিটালাইজড করার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে বলেও জানান তথ্য সম্প্রচার মন্ত্রী। 31 ডিসেম্বর 2022-এর মধ্যে দেশের সকল বিভাগীয় শহরে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলেও জানান হাসান মাহমুদ। 30 নভেম্বরের মধ্যে ঢাকা এবং চট্টগ্রাম শহরে সমস্ত কেবল নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটালাইজ হতে হবে। গ্রাহক এন্ডে সেটটপ বক্স সেটি 30 নভেম্বরের মধ্যে সরবরাহ করা হবে, অর্থাৎ গ্রাহকদেরকে, প্রত্যেক গ্রাহককে ডিজিটাল সেটটপ বক্স বসাতে হবে। সেটি যদি ইতিমধ্যে না বসে তাহলে 30 নভেম্বরের পর টেলিভিশন দেখার ক্ষেত্রে ব্যত্যয় হবে। অবশেষে ইংরেজির পাশাপাশি সম্পূর্ণ বাংলায় প্রণীত হতে যাচ্ছে নতুন আয়কর আইন। সংশ্লিষ্ট সবার মতামত ও পরামর্শ পর্যালোচনা করে ডিসেম্বরের মধ্যে আইনের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থাপন করা হবে বলে জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল্লাহ মুনিম। তিনি বলেন, এর মাধ্যমে দেশের সার্বিক অর্থনীতিকে বেগবান ও আর্থিক শৃঙ্খলা অধিকতর নিশ্চিত হবে। SM আরিফের রিপোর্ট। আয়কর আইন 2022-এর খসড়া প্রকাশ উপলক্ষে জাতীয় রাজস্ব ভবনে সংবাদ সম্মেলন ডাকছে তার সাথে সম্পর্কিত না। খসড়া আইনটি প্রথমবারের মতো বাংলা ভাষায় প্রণয়নের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে পরিবর্ধন ও সংযোজন করার কথা জানান রাজস্ব বোর্ডের সদস্য আলমগীর হোসেন। আমাদের 1922 সালের পরে প্রথম বাংলা ভাষায় একটি আয়কর আইন প্রণীত হচ্ছে এবং এর প্যারাগ্রাফগুলো আপনি যদি দেখেন, বাক্যগুলি যদি দেখেন, অনেক লম্বা লম্বা বাক্য, অনেক লম্বা প্যারাগ্রাফ, হয়তো আধা পৃষ্ঠা জুড়ে একটা প্যারাগ্রাফ আছে। আমরা এই প্যারাগ্রাফগুলো পড়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে এটাকে হৃদয়ঙ্গম করা অনেক করদাতার পক্ষে কঠিন ছিল, জটিল ছিল। আমরা একটি সহজ ভাষায় ছোট ছোট বাক্যে আমরা এটা এই প্রদান করা হয়েছে। আর চেয়ারম্যান জানান, নতুন আয়কর আইন করদাতাদের জন্য সহজবোধ্য হওয়ার পাশাপাশি মামলার জট কমবে। 100 বছর পুরাতন আইনের ব্যবহার করতে যায় অনেক জায়গায় অস্পষ্টতা তৈরি হয়, তা থেকে মামলার উদ্ভব হয়, অস্পষ্টতা থেকে মামলার উদ্ভব হয়। তা আমরা আশা করছি যে আমাদের এই আইনটি প্রণয়নের পরে আমাদের অস্পষ্টতাগুলো দূর হবে, কর আহরণ সহজ হবে
মামলার ভারে আমরা ভারাক্রান্ত হব না। 25 নভেম্বর পর্যন্ত বিভিন্ন অংশীজনদের মতামত ও পরামর্শ গ্রহণে জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে খসড়া আইনটি আপলোড করা হয়েছে বলে জানান আবুহিনা মোহাম্মদ রহমতুল্লাহ মুনিম। স্টেক হোল্ডারদের মতামত পাওয়ার পরে আমরা হয়তো একটা ওয়ার্কশপও করতে পারি। সেই ওয়ার্কশপে আমরা এই আইনের বিভিন্ন দিকগুলো আরও পুঙ্খানুপুঙ্খভাবে দেখব যে আমাদের সঠিকভাবে পরিণত হচ্ছে কিনা, কোথাও কোনো আমাদের ভুল ত্রুটি থাকলো কিনা। আমাদের টার্গেট আছে যে ডিসেম্বরের ভিতরেই আমরা আইনটাকে অন্যান্য সকল ফর্মালিটিস কমপ্লিট করে আমরা এটিকে বিল আকারে অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করব। SM আরিফ, মাই টিভি, ঢাকা। অবৈধ ওয়াকিটকি ওয়্যারলেস সেট ব্যবহারের দায়ে রাজধানী সায়দাবাদ সহ বেশ কয়েকটি এলাকা থেকে 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 317টি অবৈধ ওয়াকিটকি ওয়্যারলেস সেট, মোবাইল ফোন, সার্কিট বোর্ড সহ বিপুল পরিমাণ সরঞ্জামাদি। গত রাত থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব 10 এর অধিনায়ক মাহফুজুর রহমান। দুপুরে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, এই চক্র বিটিআরসির কোনো প্রকার লাইসেন্স বা তরঙ্গ গ্রহণ না করেই ওয়াকিটকি আমদানি, বিক্রয় বা তৈরি করে আসছিল। এই ওয়াকিটকি সেটটি রয়েছে, বেসরকারি কোনো সংস্থা বা কেউ ব্যবহার করার কিন্তু কোনো অনুমতি বিটিআরসি কখনো দেন না। যা করা হচ্ছে এই টোটাল জিনিসটি হচ্ছে গোপনে 3 থেকে 4 হাজার টাকা লাগে একটি সেট এই ধরনের অবৈধ পথে ক্রয় করে পরবর্তীতে ওনারা বিক্রি করেন কোথাও 8 হাজার টাকা, কোথাও 9 হাজার টাকা, এভাবে। আইফোনের যে পার্টস, ক্যামেরা বা আপনার স্ক্রিন কী বলে থাকে বা বডি কেসটা অথবা ব্যাটারি বা আইসি, এগুলো বিক্রি করে দেন বিভিন্ন উচ্চ মূল্যে। রাজধানীর বনানী থেকে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের 2 জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব 1। রাতে গোপন সংবাদের ভিত্তিতে কড়াইল বস্তি এলাকা থেকে সুজন শিকদার ও রমজান মোল্লা নামে 2 জনকে আটক করে র্যাব 1 এর আভিযানিক দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সুজন ও রমজান সহযোগীদের নিয়ে দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী দেশে নারী পাচার করে আসছিল। জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়, প্রথমে ভুক্তভোগীদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে লোভনীয় ও আকর্ষণীয় পেশায় চাকরির কথা বলে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের পার্শ্ববর্তী দেশে পাচার করত তারা। এরা যেহেতু বিশেষত দরিদ্র জনগোষ্ঠীকে টার্গেট করে, সুতরাং এটা সব লেভেলে মোটিভেশনের দরকার আছে এবং প্রচারের দরকার আছে। আপনারা যারা আছেন মিডিয়া কর্মী, আপনাদের সহযোগিতার অবশ্যই দরকার আছে। আপনাদের পজিটিভ রিপোর্ট এবং রুট লেভেলে যদি আমরা এই মেসেজটি দিতে পারি যে অর্থের লোভে যাতে বিদেশে চাকরির কথা বলে ভেরিফাই না করে যাতে আমরা কোনো স্টেপ না নেই। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণির কয়েক দফা রিমান্ড মঞ্জুরের বিষয়ে সংশ্লিষ্ট 2 বিচারক হাইকোর্টে ক্ষমা প্রার্থনা করেছেন। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবীর মাধ্যমে এ ক্ষমা চাওয়ার আবেদন করেন বলে সাংবাদিকদের জানান পরিমণির আইনজীবী। এ বিষয়ে নির্ধারিত দিনে ব্যাখ্যা দাখিলে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি ASM আব্দুল মবিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। 24 অক্টোবর পরিমণির রিমান্ড মঞ্জুরের বিষয়ে ব্যাখ্যা দাখিলের জন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 2 বিচারক হাইকোর্টে 1 সপ্তাহ সময় চেয়েছিলেন। ডিভোর্স না হওয়া সত্ত্বেও অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ক্রিকেটার নাসির হোসাইন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ও শাশুড়ি সুমি আক্তার। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে আইনজীবীদের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত 10,000 টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। এর আগে নাসির, তার স্ত্রী ও শাশুড়ি আদালতে হাজির হন। মামলার বাদী তাম্মির আগের স্বামী রাকিব হাসান এবং তার আইনজীবী ইশরাত হাসান আদালতে উপস্থিত ছিলেন। ডাক বিভাগের যে রসিদ দেখিয়েছে, সিল দেখিয়েছে যে এর মাধ্যমে এই ডিভোর্সের নোটিশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে গিয়েছে, রাকিবের কাছে গিয়েছে। পরবর্তীতে বাংলাদেশ ডাক বিভাগ জানালো এরকম কোনো রসিদ তারা কখনো ইস্যু করেইনি। যে রিপোর্ট যায়, এই রিপোর্টের উপরে কিন্তু আদালত জাজমেন্ট দিয়ে দেবে না। এই রিপোর্টের উপরে মামলা ট্রায়ালে যাবে, আমাদেরকে সাক্ষী হবে, আমরা জেরা করব, ক্রস করব, তারপরে আর্গুমেন্ট হবে, তারপরে জাজমেন্টে যাবে।
রাজধানী দক্ষিণখানের আশকোনায় একটি রেস্টুরেন্টে এসি বিস্ফোরণে 2 জন দগ্ধ হয়েছেন। সকালে আশকোনা কমর উদ্দিন টাওয়ারের 2য় তলায় ব্লু বার্ড নামের চাইনিজ রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দক্ষিণখান থানার পুলিশ জানায়, সকালে 2 জন পরিচ্ছন্নতা কর্মী রেস্টুরেন্টে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পর সেখানকার 2টি 5 টনের এসি বিস্ফোরণ হয়। এতে তারা দুজনই দগ্ধ হন। বিস্ফোরণে পাশের আরেকটি ভবনের দেয়ালও অনেকটা ধসে গেছে। মানিকগঞ্জের পাটুরিয়া 5 নম্বর ঘাটে উল্টে যাওয়া ফেরিটি উদ্ধারের সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ। আগামীকাল থেকে উদ্ধার কাজ শুরু করবে একটি বেসরকারি প্রতিষ্ঠান। শনিবার 4র্থ দিনের অভিযানের মাধ্যমে ফেরি আমানত শাহ থেকে ডুবে যাওয়া 14টি ট্রাক, কাভার্ড ভ্যান ও 4টি মোটরসাইকেল উদ্ধারের মাধ্যমে অভিযানের সমাপ্ত ঘোষণা করা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের যুগ্ম পরিচালক ফজলুর রহমান জানান, বিআইডব্লিউটিএর তথ্য মতে সবগুলো যানবাহন উদ্ধার করা হয়েছে। তবে উল্টে যাওয়া ফেরির আশপাশের এলাকায় তল্লাশি অভিযান করবে ডুবুরি দলের সদস্যরা। এরই সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি হারানোর ঘটনায় সিআইডির তদন্ত শুরু। তথ্য উপাত্ত সংগ্রহ, জিজ্ঞাসাবাদের জন্য 6 জন আটক। কাল থেকে শুরু হচ্ছে 12 থেকে 17 বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের ফাইজারের টিকাদান কর্মসূচি। প্রথম দেয়া হবে রাজধানীর 8টি কেন্দ্রে। রাজনৈতিক উদ্দেশ্যে সরকার সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটিয়েছে বললেন ফখরুল। ভুল থেকে শিক্ষা নেয়নি বিএনপি, মন্তব্য কাদেরের। ইংরেজির পাশাপাশি সম্পূর্ণ বাংলায় প্রণীত হচ্ছে নতুন আয়কর আইন। ডিসেম্বরের মধ্যে আইনের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থাপন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উম্মে সাবেরিনা। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।